এই ভিডিওটা আমি কাদেরকে নিয়ে বানাচ্ছি সেটা অবশ্যই বুঝতে পারছেন, কিন্তু ভিডিওটা বানানোর আগে আমি বলে রাখি, আমাকে একজন আমার অবশ্যই ভালোবাসার একজন ভিউয়ার কমেন্ট করে গেছেন যে আমার মামাইদি এবং আমাদের মতো সিমিলার যেসব চ্যানেলগুলো আছে সেখানে গিয়ে তারা মন খুলে কমেন্ট করতে পারেন। তাই আমরা যেন এই বিষয়টা নিয়ে, টিনা সন্দীপের বিষয়টা নিয়ে একটা লাইভ করি এবং সেখানে যেন তারা তাদের মনের বক্তব্য বা মনের কথাগুলো রাখতে পারেন। তো প্রথমেই আমি একটা কথা বলে রাখি, এই যে পুরো বিষয়টা না, এই পুরো বিষয়টাই হচ্ছে একটা পারিবারিক বিষয়। এবার আমরা এই পারিবারিক বিষয় নিয়ে বক্তব্য কী করে রাখতে পারছি, তার কারণ তারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তারা নিজেরাই তাদের নিজেদের জীবনের সমস্ত ঘটনাগুলোকে সোশ্যাল মিডিয়া তুলে ধরেছে। তাই সেদিক দিয়ে দেখতে গেলে তারা কিছুটা সুযোগ দিয়েওছে মানুষকে কথা বলার জন্য। তাই সেই দিক দিয়ে দেখতে গেলে অ্যান্ড অ্যাজ পার ফ্রিডম অফ স্পিচ আমরা বক্তব্য রাখছি, কিন্তু কোথাও গিয়ে কিন্তু সেটার একটা লিমিটেশন থাকে। শুধু তাই নয়, শুধু কি ফ্যামিলি দ্বন্দ্ব বা পারিবারিক দ্বন্দ্ব অবধি সীমিত না, এই বিষয়টা সিন্স দ্য বিগিনিং কিন্তু আইন এবং আদালতের হাতে, সিন্স দ্য বিগিনিং। ঠিক আছে, আমরা দেখে আসছি, মানে আমি অতটা এদের কন্টিনিউয়াসলি ফলো করি না, একদমই আমার এদেরকে নিয়ে হোমওয়ার্ক নেই, পড়াশোনা নেই, কিন্তু সিন্স দ্য বিগিনিং এইটুকু জানি যে পুরোটা ওদের আইনের আওতাতেই আছে। তো যেখানে কিনা একটা পরিবারের পুরো বিষয়টা তারা সোশ্যাল মিডিয়াতে কাজ করলেও বিষয়টা আইনের আন্ডারে আছে, সেখানে আমার মনে হয় না যে একটি বিচারাধীন সমস্যা নিয়ে আমাদের অতিরিক্ত চর্বণ করা উচিত। কারণ ওই যে লেবু বেশি কচলালে তেতো হয়ে যায়, ঠিক বিষয়টা সেরকমই। আর আমার বা মামাইদির সেই রাইটটাও নেই যে এরকম একটা বিচারাধীন বিষয় নিয়ে আমরা আলাদা করে একটা নিজেরা ডিসিশন নিয়ে একটা লাইভ করবো। না, এটা হয় না কখনোই। আশা করছি আপনিও বুঝবেন। আপনাদের ভিউয়ারদের কোথায় গিয়ে লিমিটেশন সেটাও আমরা বুঝি, কারণ আমিও কোনো এক সময় ভিউয়ার ছিলাম। আমিও কমেন্ট সেকশনে সব কথা সব জায়গায় জানাতে পারতাম না বলেই আমার এই চ্যানেলটা খোলা। এবং আই ওয়েলকাম ইউ অল। যারা অন্য চ্যানেলে গিয়ে কমেন্ট করতে পারেন না মন খুলে, আপনারা কমেন্ট করুন, ডেফিনেটলি শালীনতা বজায় রেখেই কমেন্ট করুন, কাউকে অপমান করবেন না। শুধু তাই নয়, কোনো প্রশ্ন প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে আমার থেকে কোনো আনসার প্লিজ আর এক্সপেক্ট করবেন না। তার কারণটা হচ্ছে যে দেখুন, আমি বলেই দিলাম, একটা পারিবারিক দ্বন্দ্ব এবং অবশ্যই এটি বিচারাধীন একটি সমস্যা, এটা পুরোটা আইন আদালতের হাতে। সেখানে আমরা মানে কি বলবো, লিমিট ক্রস করে কোনো বক্তব্য রাখতে পারবো না। আমাদেরকে শুধু এখন চোখ কান খোলা রেখে শুধু এখন ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে যে কি রেজাল্ট আসে, আউটকামটা কি আসে, সেটার বেসিসে আমরা বলতেই পারি, ঠিক আছে। কিন্তু অ্যাজ অফ নাও এই বিষয়টা নিয়ে মনে হয় অতিরিক্ত বক্তব্য রাখাটা ঠিক হবে না, ঠিক আছে। আমি তো চাই না ব্যক্তিগতভাবে বেশি কিছু বলতে। এই ভিডিওটার পর আমি জানি না এই বিষয়টা নিয়ে কবে আবার ভিডিও করব, সেটা পরে দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করছি আমি লাইভ এবং কমেন্টের ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম। এবার আসি যে আমি ওই লাইভটা জয়েন করেছিলাম, ঠিক আছে। লাইভটা জয়েন করে আমি প্রথম থেকেই শুরু করে যে আমি কি কথা বলেছিলাম, এবং ওই লাইভটা যে হচ্ছে সেটা নিয়ে সেটা আমি ভুলেই গিয়েছিলাম প্রথমত, ঠিক আছে। তো একজন এসে আমাকে কমেন্ট করেছিলেন যে সঙ্গীতা ম্যাডাম হঠাৎ করেই কাউকে একটা টিনাকেই আর কি নষ্ট মেয়ে ছেলে, হঠাৎ করে না, সঙ্গীতা ম্যাডাম বুঝেই আর কি টিনাকে নষ্ট মেয়ে ছেলে বলেছে, কেন বলেছে, এবং সেই বিষয়টা নিয়ে আমাকে কিছু বলতে পড়লো। তখনই আমি তাড়াতাড়ি করে ওই লাইভটা জয়েন করি। তো জয়েন করে আমার তখন মনে হলো এটাই এখন একদম ভালো সুযোগ, আমি জয়েন করে একদম সঙ্গীতা ম্যাডামের মুখ থেকেই পুরো বিষয়টা শোনাবো যে উনি কেন নষ্ট মেয়ে ছেলে বলেছেন, যেখানে কিনা উনি সবাইকে বলেন মুখের ভাষা কন্ট্রোল করতে ভিডিও করার সময়। তো উনি সেটার উত্তরও দিয়েছেন, এবং যিনি জানতে চেয়েছেন আপনি একবার ডিউরেশনটা বলে দিচ্ছি, 2 ঘন্টা 18 মিনিট 13 সেকেন্ড, এই টাইম ডিউরেশনটায় গিয়ে দেখবেন উনি উত্তরটা দিয়ে দিয়েছেন, ঠিক আছে। এবার আসি সেখানে কি কথা বলেছি। প্রথমেই আমি জয়েন করে সীমা আন্টিকে পিন পয়েন্ট করে কিছু কথা বললাম। সেটা হচ্ছে সীমা আন্টি যে আমার যে ভিডিওটাতে এসে আপনারা কমেন্ট করে গেছেন, যে ভিডিওটা আমি করেছিলাম যে নিজের কন্যা সন্তানকে কোন মা মেয়ে ছেলে বলে, যে টাইটেলটা আছে, সেই ভিডিওটার পার্সপেক্টিভেই আমি এবং যে ভিডিওটা সীমা আন্টি করেছে, যে ভিডিওটার এগেনস্টে বা যে ভিডিওটা নিয়ে আমি আমার ভিডিওটা নামিয়েছিলাম, তো সেই ভিডিওটার রেশ ধরেই আমি
সীমা আন্টিকে পিন পয়েন্ট করেই মানে পয়েন্ট আউট করেই বলি যে সীমা আন্টি, সঙ্গীতা ম্যাডাম ইজ ইউর বস অ্যাজ অফ নাও, উনি আপনাকে ট্রেন করছে। ডেফিনেটলি সীমা আন্টি তুমি প্লিজ সঙ্গীতা ম্যাডামকে উঁচু করতে গিয়ে নিচে নামিয়ে দিও না। সেটা হচ্ছে এই কবজ, তাবিজ কবজ, সঙ্গীতা ম্যাডাম আমাদের রক্ষা কবজ, বা তাবিজ, এইসব মানে এই কথাগুলো বলার দরকার নেই। তো সীমা আন্টি মনে হয় ভুলে গিয়েছিল, তো সীমা আন্টি ডিনাই করছিল। আমি বললাম যে না না তুমি বলেছো, তুমি নিজে একবার চেক করে নিও, ঠিক আছে। তো এটার ক্ল্যারিফিকেশনটাও দিই তাবিজ কবজের বিষয়টা। সেটা হচ্ছে যে তাবিজ এবং কবজ এগুলো তো আমরা পজেস করি, আমরা তো আমাদের সিনিয়রকে পজেস করার কেউ নেই। সঙ্গীতা ম্যাডাম বলেছেন যে উনি কারোর বস না, তো আমি ধরেই নিচ্ছি উনি কারোর বস না, বাট শি ইজ আ সিনিয়র, রাইট? শি ইজ আ কলিগ অ্যান্ড অলসো আ সিনিয়র। তো আমরা আমাদের সিনিয়র যার থেকে কাজ শিখছি তাকে কখনো আমরা তাবিজ কবজ বলতে পারি না যে সে আমার রক্ষা কবচ, সে আমার তাবিজ, কারণ তাবিজ কবজ আমরা পজেস করি। আমরা আমাদের সিনিয়র বা যার থেকে কাজ শিখছি তাকে আমরা কখনো পজেস করতে পারি না। আমরা বলতে পারি সেভিয়ার, মানে রক্ষাকর্তা বা রক্ষাকর্ত্রী, ঠিক আছে। একটু কিছুই না, ভিডিও করার সময় একটু চিন্তাভাবনা করতে হবে যে কি বলছি। তো সীমা আন্টি মনে ছিল না, আমি সীমা আন্টিকে বললাম যে না না তুমি তোমার ভিডিওটা শোনো। নেক্সট যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে কৃষাণু যদি ওর মায়ের কাছে যায় এবং ওর মা যদি কৃষাণুকে নিয়ে ইন ফিউচার সেকেন্ড ম্যারেজ করে, সেই ক্ষেত্রে কিন্তু যখনই ও দেখবে ওর মা অন্য একজন পুরুষের সাথে ফিজিক্যাল হচ্ছে বা ইন্টিমেট হচ্ছে, সম্পর্কে যাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ও সেটা সহ্য করতে পারবে না। তখন আমাকে কেন আমি বলেছি সেটা আমি একটু বলে দিই। তার কারণটা হচ্ছে আমরা ইউটিউবে খুব ফেমাস একটা কন্ট্রোভার্সি দেখলাম দুটো পরিবারকে নিয়ে, পাল এবং দেবনাথ। তো পাল পরিবারের যে কেসটা সেটা আশা করি অনেকেই অ্যাওয়্যার বিষয়টা নিয়ে। বিষয়টা কি একটু ছোট্ট করেই বলি, সেটা হচ্ছে পাল পরিবারের যে মহিলাটি, ঠিক আছে, মিসেস পাল, উনি আগে ওনার এটা সেকেন্ড ম্যারেজ। তো উনি যখন ফার্স্ট ম্যারেজের মধ্যেই ছিলেন তখন উনি ওনার এই সেকেন্ড হাজব্যান্ডের সাথে অ্যাট দ্যাট টাইম পরকীয়া করে উনি তারপর বিয়ে করেন, ঠিক আছে। তখন এই মেয়েটি রিমি, সে তখন খুব ছোট ছিল, তখন সেই রিমি ছোট অবস্থাতেই তার মা সেকেন্ড ম্যারেজ করে এবং সেটা ডেফিনেটলি একটা পরকীয়াই ছিল, ওকে। তো এই কারণে রিমি কিন্তু ছোটোবেলা থেকে খুব একটা যে ভালো পেরেন্টিং পেয়েছে তা কিন্তু না, ঠিক আছে। সে কিন্তু একটা টক্সিক পেরেন্টিংয়ের মধ্যে দিয়ে বড় হয়েছে। শুধু তাই নয়, এটা যে তার সৎ বাবা সেটা সে একসেপ্ট করতে পারেনি, ঠিক আছে। সে ছোট থেকে খুব মারাত্মক একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে বড় হয়েছে, ঠিক আছে। তো ওই কারণে ওর সাথে ওর যে সৎ বাবা তার সম্পর্কটাও এই মুহূর্তে ভালো না। এবং আমরা দেখেছি যে রিমির ঠিক কী পরিমাণ মেন্টাল কন্ডিশন খারাপ ছিল, ও কত কিছু করেছে, ওর মেন্টাল স্টেবিলিটি বিগড়ে গিয়েছিল। এবং তা হয় যখনই কোনো সন্তান দেখে যে তার আইদার বাবা বা মা চিট করছে, সম্পর্কে চিট করে বেরিয়ে গিয়ে অন্য একটা সম্পর্কে জড়িয়ে বিয়ে করছে বা করছে না, যাই হোক মোটমাট চিট করেছে, তখন কিন্তু একটি বাচ্চার মেন্টাল স্টেবিলিটি বিগড়ে যায়, সে কিন্তু মেন্টালি আনস্টেবল হয়ে যায়, যেটা কিনা এই রিমির সাথেও ঘটেছে। তাই সেই পার্সপেক্টিভেই আমি বলেছি যে কৃষাণু যদি ওর মায়ের কাছে যায়, এই বিষয়টা মানে ওরও কিন্তু মেন্টাল স্টেবিলিটি বিগড়ে যাওয়ার প্রবাবিলিটি আছে। তার কারণ ওর মাও কিন্তু পরকীয়া করেই বাড়ি থেকে বেরিয়েছে, ঠিক আছে। এখানে যদি পরকীয়ার বিষয়টা না আসতো, ওর মা যদি অন্য কোনো কারণে বেরিয়ে যেত, ডোমেস্টিক ভায়োলেন্সের কারণেই বেরিয়ে যেত, তাহলে এখানে এই বিষয়টা আসতোই না। আর বলি ডোমেস্টিক ভায়োলেন্স, সেটা হচ্ছে যে আমরা তো সত্যি জানি না। দেখুন, পরকীয়ার বিষয়টা যেমন একদম সামনে এসেছে, ইভেন টিনা নিজে সামনে এনেছে, তাই পরকীয়ার বিষয়টা আমরা জানি। কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স কি হয়েছে কি না হয়েছে এগুলো তো আমরা সত্যি বলছি, আমরা তৃতীয় ব্যক্তি সবাই, আমরা সত্যি জানি না। এগুলো ওর মেডিকেল টেস্ট হবে, আরও নানান জিনিস, আইন আদালত আছে, তারা এগুলো ইনভেস্টিগেট করে বার করবে। আমরা তো সত্যি এগুলোর ভেতরে খাবলা মেরে বার করে আনার কেউ নই, কি হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়েছে, তাই না? কারণ ওই মুহূর্তে ওই সিচুয়েশনে আমরা ছিলাম না।
তো এখানে ইনভেস্টিগেশন করার বা আলটিমেট কনক্লুশনে আসার দায়িত্বটা কার? আইন এবং আদালতের। এখানে আমাদের কিছু বলার থাকে না। তাহলে বুঝতে পারলেন যে আমি কেন বলেছি যে টিনা যদি কারোর সাথে ফিজিক্যাল হয় ইন ফিউচার সেটা ওর ছেলে মেনে নিতে পারবে না। হ্যাঁ, আপনি যেটা বলেছেন অবশ্যই আপনি ঠিকই বলেছেন, যে মানে যে কমেন্টটা করেছেন আমাকে, সে প্রশ্নটা করেছেন যে যে ওর বাবাও তো যদি ইন ফিউচার বিয়ে করে, সেটা তো এই বিষয়টা তোর বাবার ক্ষেত্রেও খাটে। হ্যাঁ, বাবার ক্ষেত্রেও খাটে, সৎমা আসবে, সৎমায়ের ক্ষেত্রেও খাটে, কিন্তু কোথাও গিয়ে ওর মায়ের গায়ে কিন্তু পরকীয়ার ট্যাগটা আছে, যেটা কিন্তু ও অ্যাকসেপ্ট করতে কোনো দিনই পারবে না। ঠিক আছে, আমি এই জন্যই আমি ওই কমেন্টটা করেছি। আচ্ছা, তারপরে আমি বলেছি যে টিনা মেয়েটার মারাত্মক ওভার কনফিডেন্স। এটা তো সত্যি, দেখুন এটা ম্যাক্সিমাম লোক অ্যাগ্রি করবে। ওর মধ্যে একটা আত্ম অহংকার বোধ কাজ করে, ও নিজের ফেস ভ্যালু নিয়ে একটু হলেও ওভার কনফিডেন্ট আছে, সেটাই আমি বলেছি। ওই আত্ম অহংকার বোধটাই কিন্তু রেসপন্সিবল ওর কারেন্ট সিচুয়েশনের জন্য। ঠিক আছে, কনফিডেন্স থাকা ভালো, ঠিক আছে, কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো না, সেটা আমরা সবাই জানি। অ্যান্ড শি ইজ ওভার কনফিডেন্ট অ্যাবাউট হার ফেস ভ্যালু, যেটা কিনা আজকে, যেটার জন্য আজকে এদের এই সম্পর্কটা এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে, আমি এই বক্তব্যগুলো রেখেছিলাম। ওকে, মামাইদির বক্তব্য রেখে দিয়েছে, আমি আমার বক্তব্যটা রাখি। সেটা হচ্ছে প্রথমত ওই যে বললাম এটা একটা পারিবারিক দ্বন্দ্ব। এইবার পারিবারিক দ্বন্দ্ব, ওরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করে, ওরা সোশ্যাল মিডিয়াতে এনে পুরোটা দেখিয়েছে সবাইকে যে এই ঘটছে, পুরো ডে টু ডে কী কী ঘটেছে ওরা দেখিয়েছে। আমি দেখিনি, কারণ আমার এতটা নেগেটিভ কন্টেন্ট কনজিউম করার মতো আমার ক্ষমতা নেই, আর আমার সত্যি ইন্টারেস্টও ছিল না। যেহেতু এখানে একটা ছোট্ট বাচ্চার বিষয় এসছে, তাই আমি কালকে লাইভটা জয়েন করেছিলাম। তাছাড়া ওদের পুরো থ্রু আউট ওদের যে বিষয়গুলো, সেগুলো নিয়ে সত্যি আমার কোনো পড়াশোনা নেই। ঠিক আছে, তাই আমাকে যদি কেউ হঠাৎ করে মাঝখান দিয়ে কোনো একটা টপিক এনে বলেন যে এইটার বিষয় বলো, আমি বলতে পারবো না, টু বি ভেরি অনেস্ট। কিন্তু একটা বিষয় আমি বলতে পারি, যে এইটুকু আমি জানি যে এই সন্দীপের যে পারিবারিক বিষয়টা, এই পারিবারিক বিষয়টাও সোশ্যাল মিডিয়াতে তো এনেছেই, শুধু তাই নয়, বাইরের প্রচুর আউটসাইডাররা এই পারিবারিক বিষয় মধ্যে জড়িয়ে গেছে বা ঢুকেছে। ঠিক আছে, তার মধ্যে একজন ইজ ভেরি প্রমিনেন্ট, আমরা জানি কে। একটা বিষয় কি জানেন তো, পারিবারিক দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়া আনুক চাই না আনুক, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া আনলে ম্যাক্স টু ম্যাক্স ভিউয়াররা কমেন্ট করে যাবে, ব্যাস। কিন্তু যখনই সেই পারিবারিক বিষয়টাতে প্রচুর পাবলিক জড়িয়ে যায়, প্রচুর আউটসাইডাররা জড়িয়ে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে একটা ফ্যামিলি অ্যাফেয়ার আর ফ্যামিলি অ্যাফেয়ার থাকে না, সেটা পাবলিক অ্যাফেয়ার হয়ে যায়। তখন পাবলিক যেটা বলবে সেটাই হবে, এরকম একটা ব্যাপার এই মুহূর্তে কিন্তু তাই হচ্ছে। এখন কিন্তু সম্পর্কটা নিজেরা কি চাইছে সেটার জায়গায় অনেকটা দাঁড়িয়ে গেছে বাইরের লোক কি চাইছে। এটা কিন্তু একদম সত্যি কথাই। ঠিক আছে, একটা কথাই বলবো, আমি টিনাকেও বলবো, টিনা আমার থেকে বয়সে ছোট এবং সন্দীপদা আমার থেকে বয়সে বড়, আমি দুজনকেই বলবো সময়টা খুব একটা দেরি হয়নি, মানে জল অনেক দূর গড়িয়েছে ঠিকই, কিন্তু অতটাও দূরে গড়ায়নি যে আমি জলের গড়ানোর ওয়েটা ট্র্যাক করতে পারবো না। এখনও সময় আছে, যতটা দূর গড়িয়েছে ততটা দূর গিয়ে জলটাকে কাছিয়ে আনা, খুব একটা বেশি দেরি হয়নি। বিষয়টা এখন ইগোর লড়াই হয়ে গেছে। ইগোটাকে পাশে সরিয়ে বাচ্চাটার কথা ভেবে যদি দুজনের কাছে আসতে পারেন, আপনারা দুজন সামনাসামনি বসে যদি ডিসকাস করেন, খুব ভালো হয়। কারণ আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কের এই ভাঙনটার জন্য আপনারাই শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাটা মারাত্মকভাবে একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। যেহেতু ও বাচ্চা, যেহেতু ও একটা শব্দ আর একটা শব্দর পাশে ঠিক করে বসিয়ে বলতে পারছে না, তাই আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু ও কিন্তু সব বুঝতে পারছে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, বাচ্চারা সব বোঝে, কিন্তু ওই যে গুছিয়ে বলতে পারছে না, কারণ ওর বয়সটা একেবারে ছোট। প্লিজ একটু ওর কথাটা ভাববেন, একটু। আমরা আম জনতা, আমরা হয়তো ইজিলি বলে দিতে পারবো যে ছেলেটা কার কাছে থাকা উচিত, কার কাছে থাকা উচিত না, আমরা হয়তো ইজিলি বলে দিতে পারবো, কিন্তু বাচ্চাটার সত্যি মা বাবা দুজনকেই দরকার। সৎ মা, সৎ বাবা, এই বিষয়গুলো কি খুব ভালো বিষয়? একটু বলুন তো, খুব ভালো বিষয় কি না? রাইট, একটা বাচ্চার জীবনে সৎ বাবা, সৎ মা যখন চলে আসে,
ভাবুন তো একবার, মানে বাচ্চারা ঠিক কীরকম দো টানার মধ্যে থাকে। মা একটাই হবে, বিয়ের পর মা দুটো হয়, শাশুড়ি মা এবং নিজের মা। বাবা একটাই হবে, বিয়ের পর দুটো বাবা হয়, একটি নিজের বাবা, মানে নিজের বায়োলজিক্যাল বাবা, আর একটি শ্বশুর বাবা। তাছাড়া আরও যদি দুইখানা সৎ মা সৎ বাবার মতো ডাক জুড়ে যায়, ভাবুন তো কতটা স্ট্রেসফুল একটা বাচ্চার জন্য, কতটা একটা মানুষের জন্য স্ট্রেসফুল। আমরা এত বড় হয়ে গেছি, এখনও প্রত্যেকটা সংসারে কিন্তু দ্বন্দ্ব কলহ থাকে, এতটা বড় নোংরা জায়গায় না গেলেও ছোটোখাটো টুকটাক লেগেই থাকে, আমরা জানি। তারপরেও আমরা কিন্তু সবসময় চাই আমাদের মা বাবা একসাথে সুখে থাকুক, বাবা ওটা দেখেই শান্তি, তাই তো? সেখানে একটা বাচ্চা যদি ছোট থেকে এটা দেখেই বড় হয় আমার মা এবং বাবা সেপারেট, ওর সাইকোলজিটাই চেঞ্জ হয়ে যাবে, পুরো চিন্তা ভাবনাটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো এই বিষয়ে এবং ওর, আমি এই বাচ্চাটার বিষয়ে একটা কথা, আমি কিছু কথা বলবো, ডেফিনেটলি কিছু জ্ঞানের কথাই আমি বলবো, প্লিজ ধৈর্য ধরে শুনবেন, দরকার পড়লে প্লেব্যাক স্পিড বাড়িয়ে দিয়েই শুনবেন। এই যে কৃষাণুর মতো একটা মিষ্টি দুরন্ত বাচ্চা, ওর মতো তো আরও বাচ্চা আমাদের সমাজে আছে। তো এরকম বাচ্চা সে যখন দেখে কিছু প্যারেন্টাল অ্যাফেয়ার, ঠিক আছে, কিছু প্যারেন্টাল ডিসপুট ছোটোবেলায় যখন দেখে বা যে বয়সেই দেখুক না কেন, তার প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ইমোশনাল ডিস্ট্রেস। ঠিক আছে? এদের এই বাচ্চাটার মধ্যে, বা এই বাচ্চাটা যখন বড় হবে, আরও যখন সব কিছু জানতে পারবে এক এক করে, তখন ওর মধ্যে কিন্তু একটা রাগ, ক্ষোভ জন্মাবে। শুধু তাই নয়, ওর মধ্যে এই একটা ফিলিং জন্মাবে যে ওর সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, ঠিক আছে, ওর সাথে বেইমানি করা হয়েছে, এবং ও সবসময় দুঃখী থাকবে, ওর মধ্যে মারাত্মকভাবে একটা স্যাডনেস কাজ করবে, এবং ও প্রচণ্ড কনফিউজ থাকবে। শুধু তাই নয়, ওর জিনিসপত্র হারিয়ে যাওয়ার একটা ভয় থাকবে সব সময়, যেটাকে আমরা সেন্স অফ লস বলি। এর ফলে কি হবে, ওর যে সেন্স অফ স্টেবিলিটি, ওর যে মেন্টাল স্টেবিলিটি, সেইটা কোথাও হারিয়ে যাবে। ওই যে আমি বললাম, পাল পরিবারের যে মেয়েটি রিমি, যেটা ওর হয়েছিল, ওর মেন্টাল স্টেবিলিটি কোথাও গিয়ে হারিয়ে গিয়েছিল। ও ডিসাইড করতে পারতো না মানে 3-4 জনের মধ্যে বা 2 জনের মধ্যে কাকে চুজ করতে হবে, বারবার শ্বশুরবাড়ি গেছে এসেছে। বুঝতে পারছেন কানেক্ট কি করতে পারছেন, মানে আমি কি বোঝাতে পারছি? তো ওই কারণেই বললাম, কোথাও গিয়ে মেন্টাল স্টেবিলিটি হারিয়ে যাবে, ও মানুষকে বিশ্বাস করতে পারবে না। ঠিক আছে? মানুষ মানে কোন মানুষ? বাইরের মানুষ না, নিজের পরিবারের মানুষকে বিশ্বাস করতে পারবে না, এবং নিজের পরিবারের মানুষকে নিয়েই ইনসিকিউরিটি ফিল করবে। ঠিক আছে? আমি কিন্তু এইগুলো এমনি হাওয়ায় ভেসে বলিনি, আমি বিষয়টা, এই যে রিমির বিষয়টা যেহেতু শুনেছি আমি বাবলি মুখার্জির লাইভে, তাই পুরোটা বিষয়টা জেনে বুঝেই আমি কিছুটা ওই কনটেক্সটটা টেনে এনে আমি কৃষাণুর বিষয়টার সাথে কম্পেয়ার করেছি, বা টিনা সন্দীপের বিষয়টার সাথে কম্পেয়ার করেই বলেছি। ঠিক আছে? ট্রাস্ট ইস্যুজের কথাটা বলেই দিলাম। ঠিক আছে? যে ও নিজের পরিবারের মধ্যের মানুষকে ট্রাস্ট করতেই সবার আগে ভয় পাবে। শুধু তাই নয়, এরা নিজেদের যে ক্যাপাবিলিটি, নিজেদের যে দায়িত্ববোধ, সেগুলোকে কোয়েশ্চেন করবে। ঠিক আছে? এর কারণে কি হবে, ও নিজের পরিবারের সাথে ওর একটা দ্বন্দ্ব তৈরি হবে। আরও যে বিষয়টা আছে সেটা হচ্ছে রিলেশনশিপ ডিফিকাল্টিস। ঠিক আছে? যেখানে কিনা ধরুন, যেহেতু বাচ্চাটা ছোট থেকে এই পেরেন্টাল ডিসপিউট দেখে বড় হচ্ছে, ঠিক আছে, ছেলেটা তো প্রায় এই কয়েক মাস গেলে আবার ওর জন্মদিন চলে, তো এতগুলো মাস ও একটা, মানে মা বাবার মধ্যে মারাত্মক কাটকাট ঝগড়া দেখে বড় হচ্ছে, বা এই সময়টার মধ্যে দিয়ে ওকে যদি আরও এই ব্যাপারটা নিয়ে সাফার করানো হয়, ও কিন্তু ভবিষ্যতে কোনো মানুষের সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতেই পারবে না। কারণ ওর মনে সবসময় ইনসিকিউরিটি থাকবে, ওর মনে সব সময় একটা সন্দেহ কাজ করবে, ইনসিকিউরিটি কাজ করবে, ট্রাস্ট ইস্যুস চলে আসবে। এবং অ্যাট দ্যাট মোমেন্ট কী হবে বলুন তো, তখন ও কমিট করতে পারবে না। ঠিক আছে? ও সবসময় মনে হবে আমার বিপরীতের দিকের মানুষটা আমাকে ঠকাবে, এরকম একটা বিষয় চলে আসবে। শুধু তাই নয়, নিজের ইমোশনালের ওপর কোনো রেগুলেশন থাকবে না।
খুব তাড়াতাড়ি রেগে যাবে, খুব তাড়াতাড়ি মানে হয়তো রেগে গেল, খুব তাড়াতাড়ি কেঁদে দিল, মানে প্রচণ্ড শর্ট টেম্পার্ড হয়ে পড়বে, উইচ ইজ অগেইন নট আ গুড থিং। প্রচণ্ড সেন্সিটিভ, ইমোশনালি প্রচণ্ড সেন্সিটিভ হবে, খুব ফ্রিকুয়েন্ট মুড সুইং হবে, ঠিক আছে, এবং নিজের ইমোশনটাকে প্রপারলি এক্সপ্রেস করতে পারবে না। তাই এখন আমাদের উচিত যেই চিন্তা ভাবনাটা আমরা করছি সেটা অবশ্যই ইট শুড বি কৃষাণু ওরিয়েন্টেড, ওই বাচ্চাটাকে ওরিয়েন্ট করেই আমরা কিন্তু চিন্তাভাবনা করব আমাদের। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, অ্যাটলিস্ট আমি নিজে এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি কালকে লাইফটা দেখার পর যেটা বুঝলাম, আমি কারোর হয়ে আর কথা, মানে কারোর হয়ে কিছু বলতে চাই না। আমি আবারও বলছি, আমি কিন্তু টিনার বিষয়টা বলেছি এই কারণেই, কোথাও গিয়ে মানুষের বুঝতে সমস্যা হয়েছে যে আমি কি করে টিনার ফরে গিয়ে কথাটা বললাম, এই কারণে, কারণ টিনা কিন্তু পরকীয়া করে বেরিয়ে এসেছে, ঠিক আছে, এবং এই বিষয়টাকে আমি কিন্তু ওই পাল বাড়ির সাথে কম্পেয়ার করেই বলেছি। আর ওই বাতকুল্লার বাড়িটা কৃষাণুর নিজের বাড়ি, নিজের, সেখানে ওর নিজের বাড়ি থেকে বার করে এনে ওর মামার বাড়িতে যখন রাখবে, কোথাও গিয়ে কি মনে হয় না যে ওর যে রাইট, ওর যে অধিকার, সেখান থেকে ওকে বঞ্চিত করা হবে? তাই আমি বলবো ওর সাথে অনেস্টলি এবং ওপেনলি কেউ কমিউনিকেট করুক, দরকার পড়লে কোনো এক্সপার্ট গাইডেন্স নিয়ে কমিউনিকেশনটা হোক, যে এরকম একটা ছোট্ট শিশুর সাথে প্রপারলি কমিউনিকেট করে ও কি চায় সেটা আগে শোনা হোক। অ্যান্ড আই এম 100% শিওর ও কিন্তু, ওর সাথে যদি কোনো এক্সপার্টের কথা বলানো হয়, ও কিন্তু মা এবং বাবা দুজনকেই চাইবে। প্রত্যেকটা সন্তান, পৃথিবীর প্রত্যেকটা সন্তান, সে বাচ্চা হোক কি বুড়ো হোক, তারা সবসময় চাইবে মা এবং বাবা আমার একসাথে আমার কাছে থাকুক। আচ্ছা, প্রফেশনাল সাপোর্ট নিতে হবে বলেই দিলাম আমি, ঠিক আছে, এবং এটাও দেখতে হবে ওর যে ফিলিংস, ঠিক আছে, ওর ফিলিংসটাকে কিন্তু, মানে ওর ফিলিংসটাকে বুঝতে হবে। ওর ফিলিংসটা এখানে কত দূর কে বুঝছে আমি বুঝতে পারছি না, আমি জানি না, আই রিয়েলি ডোন্ট নো। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু বাচ্চাটার কাস্টাডির বিষয় এসছে, প্লিজ আমি সবাইকে হাত জোর করে বলবো, ইভেন আমি টিনা, সন্দীপ দা দুজনকে বলবো, প্লিজ বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে একবার চেষ্টা করে দেখো তোমরা, যদি দুজন দুজনের কাছে আসতে পারো, প্লিজ। দ্যাট চাইল্ড নিডস বোথ অফ ইউ। আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে টিনার বয়স তো খুব একটা বেশি না, অল্প বয়স, সন্দীপদারও বয়স খুব একটা বেশি না, ঠিক আছে। আমি বলবো কি, দেখুন, অল্প বয়সে কোনো ভুল যখন করা হয় না, সারা জীবন পস্তাতে হয়। সারা জীবন পস্তানোর থেকে আমার মনে হয় নিজেদের ইগোটা সাইডে সরিয়ে দুজন দুজনের মুখোমুখি সামনে বসে কথা বলে ডিসিশনটা নেওয়া হোক যে ডিভোর্সটা হচ্ছে কি হচ্ছে না, তারপরে তো কাস্টাডির বিষয়টা আসে, তাই না? এবং আমি এখনও চাই দুজনের সংসারটা যেন জোড়া লাগুক। কে বাইরের কোন মানুষকে কী ভাবলে দেখতে হবে না, সবার আগে প্রায়োরিটি পাওয়া উচিত ওই ছোট্ট বাচ্চাটা। আমি আবারও বলছি, ওর দুইজনকেই প্রয়োজন, ওর মা ওর বাবা দুইজনকে প্রয়োজন একসাথে। ওকে যেন এরকম সিচুয়েশনে না ফেলা হয় where he needs to choose either his father or his mother। এরকম সিচুয়েশন ওর লাইফে প্লিজ আসতে দেবেন না, প্লিজ। যারা মা বাবা সেপারেশনের মধ্যে দিয়ে বড় হয় না, একবার সেই মানুষগুলোর সাথে কথা বলবেন, তাদের সাইকোলজিটাই আলাদা হয়, তাদের চিন্তা ভাবনাটাই আলাদা হয়। তাদের চিন্তা ভাবনার সাথে কিন্তু আমাদের চিন্তা ভাবনা কোথাও গিয়ে কিন্তু একটু হলেও অমিল থাকবে। এই যে এত কিছু কাদা ছোড়াছড়ি হচ্ছে, কোথাও গিয়ে কিন্তু ওর মায়ের প্রতি স্পেশালি রেসপেক্টটা হারিয়ে ফেলবে। প্লিজ এটা হতে দেবেন না। একটা সন্তানের অবশ্যই উচিত মা এবং বাবা দুজনকে সমানভাবে সম্মান দেবার। একটি সন্তান তার মাকে ডিসরেসপেক্ট করবে, অবশ্যই সেটা কাম্য নয়। এবং এর ফলে কি হবে, ওর মায়ের উপর থেকে বিশ্বাসটা হারিয়ে যাবে। যেখানে সম্মান নেই সেখানে তো বিশ্বাসও নেই। সেটা কি সত্যি মনে হয় ওর ওপর খুব ভালো একটা প্রভাব ফেলবে? মানে একটা সন্তান তার মাকে বিশ্বাস করতে পারছে না, এটা তো ভালো প্রভাব ফেলবে না।
এবং ও কিন্তু ভবিষ্যতে এটা কিছুটা হলেও পড়াশোনাতেও এফেক্ট পড়বে, কিছুটা হলেও ও কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে না। যেখানে কিনা ও ধরুন স্কুল কলেজ যেখানেই যাবে সেখানে দেখবে প্রত্যেকটা ওর ক্লাসমেট মা বাবার একত্রের কিছু ইনসিডেন্ট শেয়ার করছে, যে আজকে জানিস বাড়িতে গেলাম মা বাবা এইটা বলেছে ওইটা বলেছে, মা বাবার সাথে ঘুরতে গেলাম, সেখানে ওই ইনসিডেন্টগুলো শেয়ার করতে পারবেন বিকজ ওর লাইফে এগুলো ঘটবে না। ভাবুন তো ওর লাইফে ঠিক কতটা ওর লাইফটা ডিস্ট্রেসফুল হয়ে যাবে। আপনারা কি চান ওরকম একটা ছোট্ট শিশু ওর জীবনটা এরকমভাবে ছাড়খাড় হয়ে যাক? আরে শুধু খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখলেই তো হয় না, তার মেন্টাল স্টেবিলিটির কথাটাও ভাবতে হয়। এবং আমাদের এটা ভাবাটাই ভুল যে একটা বাচ্চার ডিপ্রেশন হয় না। ভাই ডিপ্রেশন যে কোনো বয়সে হতে পারে। ডিপ্রেশন মানে যে সে ডিপ্রেশন না, ক্লিনিক্যাল ডিপ্রেশনের কথা বলছি, যে কোনো বয়সে হতে পারে। যেখানে কিন্তু আর তার উপর এইটুকু বাচ্চা এত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, চোখের সামনে সব দেখতে পাচ্ছে, শুধু গুছিয়ে বলতে পারছে না। সেখানে ওর অবস্থাটা ভাবুন তো, ও দুমড়ে মুচড়ে গেছে ভেতর দিয়ে, দুমড়ে মুচড়ে। ওর বাবা তো গেছে, সন্দীপদা তো দুমড়ে মুচড়ে গেছে, সেটা তো কালকের লাইভে দেখা যাচ্ছিল। কিন্তু ওই বাচ্চাটাও তো কোথাও গিয়ে বাচ্চাটার মেন্টাল স্টেবিলিটিটাও তো এফেক্ট পড়ছে, ওই বাচ্চাটার মেন্টাল হেলথটাও তো নষ্ট হচ্ছে। এর থেকে বেটার আই উইল রিকোয়েস্ট অগেইন সন্দীপদা এবং টিনা, প্লিজ ইগোকে সরিয়ে রেখে সামনাসামনি কথা বলা হোক। এক্ষেত্রে যেহেতু সন্দীপদা বয়সে বড়, আমি বলবো আর এই কোন দিদি কে আছে, কোন ভিউয়াররা কি ভাববে এগুলো না ভেবে ইউ শুড গো টু হাসনাবাদ অ্যান্ড টক টু ইউর ওয়াইফ। শি ইজ স্টিল নাও ইউর ওয়াইফ, এখনো ডিভোর্স হয়নি। কথা বলুন, ফিরিয়ে আনো ঘরের বউকে। আমি শুরুর দিকে ওদের যখন জাস্ট কেচ্ছাটা শুরু হয়েছে, প্রবলেমটা শুরু হয়েছে, তখন আমি একটা দুটো ভিডিও দেখেছিলাম, টিনারও একটা দুটো ভিডিও দেখেছিলাম। তো তখন যতদূর জানি সেটা হচ্ছে যে সন্দীপদা টিনাকে ফোন করেছিল, ঠিক আছে। এবং এটাও এইটুকুও আমি যেটা পরে জানতে পারলাম সেটা হচ্ছে যে জলপাইগুড়ি না শিলিগুড়ির একজন কাকু কাকিমা দুজনের বাড়িতে গিয়েছিল, ঠিক আছে। তারপরেও কেন প্রবলেমটা সলভ হয়নি, এটা অনেক কিছু প্রশ্ন। বিষয়টা হচ্ছে ফোন কলে কি সব সলভ হয়? ফোন কলে বা ভার্চুয়ালি যদি সব প্রবলেম সলভ হয়ে যেত, তাহলে আমাদের দেশের, আমাদের ভারতবর্ষের বা ধরেই নিন বিভিন্ন অফিসের যে 101 ফেস টু ফেস মিটিংগুলো হয়, সেগুলো তাহলে ফোনেই মিটে যেত। আমাদের ভারতবর্ষের বা আমাদের পুরো পৃথিবীর বিভিন্ন ডেমোক্রেটিক যে সমস্যাগুলো, সেগুলো তাহলে ভার্চুয়ালি ফোনে মিটে যেত। তাহলে এত কেন ফেস টু ফেস কনফারেন্স, ফেস টু ফেস মিটিংস হচ্ছে? নিশ্চয়ই তার কোনো একটা কোথাও গিয়ে একটা ইম্পর্টেন্স আছে। মানুষ ফেস টু ফেস যে কথাগুলো বলতে পারে, মানুষ ভার্চুয়ালি অন কল সে কথাগুলো বলতে পারবে না, তার একটা লিমিটেশন আছে, ঠিক আছে। কারণ আমি মানুষটাকে চোখের সামনে দেখতে পাচ্ছি না, আমি ফোনে কথা বলছি, আমি ইম্যাজিন করছি তার মুখটা, ব্যাস ওইটুকুই। আর বাকি হলো কোনো এক কাকু কাকিমা যারা এসছিলেন, তারাও তো থার্ড পার্সন। তারা গিয়ে বলা 5টা বছর সংসার কারা করেছে? এই দুজনের সাথে 5টা বছর সংসার করেছে এবং একটি বাচ্চাকে জন্ম দিয়েছে। তাহলে কাছে দুজন মুখোমুখি হওয়ার কথা কাদের? এই দুজন স্বামী এবং স্ত্রীর, তাই তো? যাই হোক, আমি আবারও বললাম, যেহেতু শুরু থেকে আমি একদম পাই টু পাই কোনো ইনসিডেন্ট খুব একটা বেশি জানি না, ক্রোনোলজিটা আমার অত জানা নেই, তাই আমি ইন ডেপথ গিয়ে কোনো কমেন্টই করবো না। কিন্তু আমি এখনও চাই, দুজনেরই বয়সটা অল্প, বাচ্চাটাও খুবই ছোট, প্লিজ নিজেদের জন্য না হোক বাচ্চাটার জন্য যেন সংসারটা আবার জোড়া লাগানো হোক, ঠিক আছে। বাচ্চাটা বেঁচে যাবে, বাচ্চাটার জীবনটা এই যাত্রায় বেঁচে যাবে। নাহলে বাচ্চাটাকে শুধু ওই খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখে তাকে একটা ফালতু একটা মানে একটা মেন্টালি ডিস্ট্রেস লাইফের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আর কিছুই না। এই বিষয়টা যদি কন্টিনিউ হতে থাকে, আমি চাই না এই বিষয়টা এভাবে কন্টিনিউ হোক, ওই বাচ্চাটার উপর কোনো এফেক্ট পড়ুক, আমি চাই না। টিনার সন্দীপদার ব্যাপারটা নিয়ে এইটুকুই বলার ছিল। এবং একজন আমাকে এসে অনেক কিছু কমেন্ট করে গেছেন, সেটা হচ্ছে আমি ওই লাইভে গিয়ে নাকি অনেক কথা বলেছি, যেটার জন্য সে আমার রেসপেক্ট হারিয়ে ফেলেছে। আপনি এক্স্যাক্টলি আমাকে বলুন কোন কথাটার জন্য আপনি আমার প্রতি রেসপেক্টটা হারিয়ে ফেলেছেন, ঠিক আছে। কারণ আমি বলে দিলাম, আমি কিন্তু আমার এই ভিডিওতে বলে দিলাম আমি কি বলেছি। হ্যাঁ, এবার আসি গালাগালির কথায়, ঠিক আছে।
সীমা আন্টি যে গালাগালি দিয়েছিল এবং তারপরে যে সে ক্ষমা চেয়ে নিয়েছিল সেটা আমি অ্যাপ্রিসিয়েট করেছিলাম। আপনি দয়া করে, আমি স্ক্রিনে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনি দয়া করে আমার চ্যানেলের এই ভিডিওটা দেখবেন। আমি সীমাদিকে একবার না 2বার অ্যাপ্রিসিয়েট করে এবং তাকে সেফগার্ড করে কথা বলেছি, ঠিক আছে, এবং বলেছি তাকে সময় দেওয়া হোক। কিন্তু সে যখন মাঝে মাঝে স্লিপ অফ টাঙে ভুলভাল কথা বলে ফেলছে তখন এসে বলেছি। এবার তারপরে কথাটা হচ্ছে যে সীমা আন্টির আগেনস্টে বা সীমা আন্টির পরিবারকে নিয়ে যে নোংরা নোংরা কথা কিছু মানুষ বলেছে সেটা নিয়ে আমার কি বক্তব্য, সেটা নিয়ে আমি কেন আমার ভয়েস রেজ করছি না। দেখুন, সব কিছুর প্রতিবাদ এরকম অনস্ক্রিনে এসে করাটা সম্ভব না, এবং আমার ভারতবর্ষের আইনের প্রতি আস্থা আছে, এবং আমাদের ভারতবর্ষের যে আইনি সিস্টেমটা সেটা তো একটু স্লো। তো আমিও আপনার মতনই একজন আম জনতা, ঠিক আছে। আইনের উপর ভরসা রাখুন, যার প্রতি অন্যায় করা হয়েছে সে অবশ্যই জাস্টিস পাবে, শুধু সময়ের অপেক্ষা, আমাদেরকে ওয়েট করতে হবে। তাই চোখ কান খুলে অপেক্ষা করুন, নিশ্চয়ই আমরা কোনো জাস্টিস দেখতে পারবো। শুধু সীমা আন্টির কেন, যার যার প্রতি অন্যায় করা হয়েছে সবাই জাস্টিস পাবে, শুধু সময়ের অপেক্ষা। আমিও অপেক্ষা করছি, আপনিও অপেক্ষা করুন, ঠিক আছে। আর তো ব্যাস এইটুকুই। আমি ঠিক কতটুকু ভুল বললাম না ঠিক বললাম আমি সত্যিই জানি না। আমি কখনোই ভুল, আমাকে যদি কেউ জোর করে ভুল প্রুফ করার চেষ্টা করে দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট আমাকে যদি কেউ ভুল বোঝেন আমি যথাসাধ্য চেষ্টা করব সেই ভুলটাকে, মানে আমি নিজেও অ্যাকসেপ্ট করব যদি কোথাও ভুল হয়, এবং আমাকে যদি কেউ ভুল বুঝে থাকেন ডেফিনেটলি আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। আশা করি আমি আমার এই ভিডিওটাতে যিনি আমাকে ভুল ভেবেছিলেন যে আমি কেন একতরফা হয়ে বলেছি, আমি কি কোন কনটেক্সটটা বলেছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আবার বোঝাবো। কিন্তু আমি চাই না আমাকে যারা সাপোর্ট করে, আমার যারা ভিউয়ার তারা আমাকে কোনোভাবে ভুল বুঝুক। তো ব্যাস এইটুকুই বলার ছিল। আমি আবারও ভিডিওটা এন্ড করার আগে টিনা এবং সন্দীপদাকে রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ সামনাসামনি মুখাপেক্ষী হয়ে কথা বলা হোক এবং সংসারটা জোড়া লাগুক ওই বাচ্চাটার জন্য। বাচ্চাটা অনেক কষ্ট পাবে, প্লিজ ওই বাচ্চাটার জীবনটা নষ্ট করবেন না। ওই বাচ্চাটা তো নিজে যেচে পৃথিবীতে আসেনি, আপনারাই এনেছেন, কেন ওকে কষ্ট দেবেন বলুন তো আপনারা? নিজেদের জন্য, নিজেদের ইগোর লড়াইয়ের জন্য। প্লিজ এটা করবেন না, প্লিজ। যাই হোক, ভিডিওটা এন্ড করছি। থ্যাংক ইউ।